শরণার্থী সংকট সমাধানে তুরস্ক ইইউ চুক্তির পরও থামছে না অভিবাসী ঢল। চুক্তির বিরোধিতা করে ইউরোপের দেশে দেশে বিক্ষোভ। ইস্তাম্বুলে হামলার পর কুর্দি বিরোধী অভিযান জোরদার আঙ্কারার। ইসরায়েলি নাগরিকদের তুরস্ক ভ্রমণের সতর্কতা জারি। খারাপ আবহাওয়ার কারণেই বিধ্বস্ত হয় ফ্লাইট দুবাইয়ের বিমানটি। ব্ল্যাক বক্স উদ্ধার, নিহতদের স্মরণে সেন্ট পিটার্সবার্গে প্রার্থনা অনুষ্ঠান। এবং পাকিস্তানে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় 25 জনের মৃত্যু। বিরূপ আবহাওয়ায় জম্মু কাশ্মীরেও বিপর্যস্ত জনজীবন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। শরণার্থীর ঢল ঠেকাতে তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে ইউরোপের দেশে দেশে। অভিবাসী বিরোধী এ পদক্ষেপের সমালোচনার মধ্যেই আজ থেকে কার্যকর হল ব্রাসেলসে স্বাক্ষর হওয়া চুক্তিটি। এর আওতায় এখন থেকে অবৈধ অভিবাসীদের তুরস্কে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হলেও ইউরোপ অভিমুখে যাত্রা অব্যাহত রেখেছে অভিবাসন প্রত্যাশীরা। লিবিয়া ও ইতালি উপকূল থেকে অন্তত 1500 অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দুদেশের কোস্টগার্ড। শনিবার ভূমধ্যসাগরের সিসিলি উপকূল থেকে 9 শতাধিক অবৈধ অভিবাসীকে উদ্ধার করে ইতালীয় কোস্টগার্ড, যাদের বেশিরভাগই উত্তর আফ্রিকার নাগরিক বলে জানায় গণমাধ্যম। ভূমধ্যসাগরে আলাদা 4টি অভিযানে তাদেরকে আটক করার পাশাপাশি অন্তত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। একইভাবে গত কয়েকদিনে লিবিয়া উপকূল থেকে উদ্ধার করা হয় 600 অভিবাসন প্রত্যাশীকে। এদের অধিকাংশই আফ্রিকার সাব সাহারা অঞ্চলের অধিবাসী। কয়েকজন বাংলাদেশিও এই দলে রয়েছে বলে জানায় রয়টার্স। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির শর্তানুযায়ী অভিবাসী বিরোধী অভিযান জোরদার করেছে তুরস্ক। শনিবার এজিয়ান সাগরে অভিযান চালিয়ে 2টি অভিবাসী বহনকারী জাহাজের গ্রিসের লেসবস দ্বীপে যাওয়ার চেষ্টা রুখে দেয় তারা। পরে ওই অভিবাসন প্রত্যাশীদের তুরস্কের উপকূলীয় শহর দিকিলিতে নিয়ে আসা হয়। তুরস্ক ইইউ চুক্তি অনুযায়ী এখন থেকে কোনো অভিবাসী গ্রিসে আসলেও আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হলে তাকে তুরস্কে ফেরত পাঠানো হবে। তবে অল্প সময়ের মধ্যে এ চুক্তির বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে গ্রিস। এমন এক পরিস্থিতিতে তুরস্ক ইইউ চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ করেছে ইউরোপের বিভিন্ন দেশের অধিবাসীরা। শনিবার জার্মানির হ্যানোভারে কুর্দিদের নতুন বছর নওরোজ উপলক্ষে আয়োজিত এক র্যালিতে চুক্তির বিরুদ্ধে ক্ষোভ জানায় অংশগ্রহণকারীরা। তুরস্ক ইইউ চুক্তি বাস্তবায়ন হলে মানবাধিকার লঙ্ঘিত হবে। এই মুহূর্তে জার্মানির উচিত এমন উদ্যোগ রুখে দিতে যথাযথ ব্যবস্থা নেওয়া। ইউরোপের উন্নত দেশগুলোর উচিত অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। একইভাবে শরণার্থীদের সমর্থনে লন্ডন, গ্রিসের এথেন্স, নেদারল্যান্ডসের আমস্টারডাম, অস্ট্রিয়ার ভিয়েনা ও স্পেনের মাদ্রিদে বিক্ষোভ র্যালি হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের ত্রাণ সংস্থা তুরস্কের সঙ্গে ইইউর অভিবাসী বিরোধী চুক্তির ফলে মানবাধিকার লঙ্ঘিত হবে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে। এদিকে গ্রিক সীমান্তে আটকে থাকা শরণার্থীদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। ম্যাসেডোনিয়া সীমান্ত বন্ধ থাকার পাশাপাশি তুরস্ক ইইউ চুক্তির বাস্তবায়ন শুরু হওয়ায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সময় কাটাচ্ছে ইদুমিনি শরণার্থী শিবিরের 10,000-এরও বেশি আশ্রয় প্রত্যাশী। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। তুরস্কের ইস্তাম্বুলে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে 2 জন মার্কিন, 2 জন ইসরায়েলি ও 1 জন ইরানের নাগরিক। রোববার এসব দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের নাগরিক হতাহতের এ তথ্য নিশ্চিত করে। হামলায় 2 ইসরায়েলি নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে নিজ দেশের নাগরিকদের তুরস্ক ভ্রমণে সতর্কতা জারি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলার পর আবারও তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে কুর্দিদের সশস্ত্র সংগঠন পিকেকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সরকার। রোববার তুরস্কের ইস্তাম্বুলের তাকসিম স্কয়ার ইস্তিকলাল সড়ক এলাকায় আত্মঘাতী বোমা হামলার ঘটনার সিসিটিভি ধারণ করা 2টি ভিডিও চিত্র সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায় হঠাৎ বিস্ফোরণে কেমন করে পাল্টে যায় জনাকীর্ণ এলাকাটির রোজকার চেহারা। ভয়াবহ এই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণ অনুষ্ঠান পালন করেছে ওই এলাকার দোকান মালিক ও কর্মীরা। রক্ত লাল রঙা ফুল হাতে রক্তঝরা দিনটি স্মরণ করে তারা। এই লাল কার্নেশন আমাদের কষ্টের স্মারক।
সন্ত্রাসের কবলে পড়ে প্রতিদিন আমাদের ভাই বোনেরা যেভাবে প্রাণ দিচ্ছে, জানি না এর শেষ কোথায়, কিন্তু আমরা ভয় পাই না। আমরা জানি সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের জয় হবেই। শনিবারের ওই হামলায় নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন খবর দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আল জাজিরার খবরে নিহতদের মধ্যে 2 জন মার্কিনী ও 1 জন ইরানের নাগরিক বলে জানালেও বিবিসি বলছে হামলাকারী সহ নিহত 4 জনের মধ্যে 2 জন মার্কিন ইসরায়েলি ও 1 জন ইরানের নাগরিক। তবে ইস্তাম্বুলের ওই হামলায় 2 ইসরায়েলের নাগরিক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। পুরো বিশ্বেই ধর্মের নামে যে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে তার বিরুদ্ধে এক হয়ে লড়াইয়ের আহ্বান জানান তিনি। আমি ইস্তাম্বুলে নিহত ইসরায়েলি নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশের বাইরে যেও আমাদের নাগরিকেরা হামলার শিকার হচ্ছে, এ বিষয়টি খুবই উদ্বেগজনক। আমি আমার দেশের মানুষকে তুরস্ক ভ্রমণ না করার অনুরোধ জানাচ্ছি। এই নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল থাকবে। ইস্তাম্বুলের ওই হামলার ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করেছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার না করলেও বরাবরই এ ধরনের হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকেকেই দায়ী করে আসছে সরকার। এবার সন্দেহের তীর আইএস ও পিকেকের দিকে রয়েছে বলে জানিয়ে আবারও কুর্দিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সরকার। তুরস্কের কুর্দি অধ্যুষিত দক্ষিণ পূর্বাঞ্চলের সিলোপি শহরে পার্সিদের নতুন বছর উদযাপনের উৎসব নওরোজ চলাকালে পিকেকে সদস্যদের উপর হামলা চালায় সরকারি বাহিনী। একই দিন ওই এলাকায় কুর্দিদের সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর সহিংস অভিযান চালায় তুর্কি পুলিশ। আন্দোলনকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও জলকামান ছড়ে তারা। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষে 1 পুলিশ সদস্য আহত হওয়ার খবর জানিয়েছে গণমাধ্যম। সংঘর্ষ ছড়ানোর অভিযোগে 10 পিকেকে সদস্যকে আটক করে পুলিশ। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অন ডনে 62 জন আরোহী নিয়ে বিধ্বস্ত ফ্লাই দুবাইয়ের যাত্রীবাহী বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করে তদন্তের জন্য মস্কোতে পাঠানো হয়েছে। নিহত যাত্রী ও ক্রুদের মরদেহ উদ্ধার ও তাদের পরিচয় জানতে জোর তৎপরতা চলছে। মরদেহগুলোর পরিচয় নিশ্চিত হতে ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার সাহায্য নেওয়া হবে। দুর্ঘটনার জন্য ঝোড়ো হাওয়া ও আলোর স্বল্পতায় রানওয়ে স্পষ্ট দেখতে না পাবার বিষয়টিকে দায়ী করছেন তদন্তকারীরা। নিহতদের স্মরণে রোস্তভ ও সেন্ট পিটার্সবার্গে শ্রদ্ধা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। ফ্লাই দুবাইয়ের বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের 40 জনই রুশ। তাদের বেশিরভাগ রোস্তভের বাসিন্দা। হতভাগ্য এসব যাত্রীর করুণ মৃত্যু পুরো শহরকে যেন স্তব্ধ করে দিয়েছে। নিহতদের স্মরণে প্রার্থনা সভার আয়োজন করা হয় বাল্টিক সাগরের তীরবর্তী শহর সেন্ট পিটার্সবার্গেও। শোকে মুহ্যমান স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা চোখের জল আর ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন নিহতদের। স্বজনের মৃত্যুর অপূরণীয় ক্ষতি মেনে নিতে পারছেন না তারা। আমি ফোনে দুর্ঘটনার খবর শুনে আন্দাজ করেছিলাম ভয়াবহ কিছু ঘটেছে। বিমানবন্দরে ছুটে এসে তাই দেখলাম। এ দুর্ঘটনা আমার ছোট ভাই ও তার পরিবারকে কেড়ে নিয়েছে। ফ্লাই দুবাইয়ের ফ্লাইটটিতে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যাত্রা বাতিল করায় প্রাণে বেঁচে যাওয়া 3 জনের খবর জানিয়েছে গণমাধ্যম। বিমান দুর্ঘটনার দ্বিতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান। প্রচন্ড তুষারপাতের মধ্যেই বিমানটির ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের সন্ধান করছেন উদ্ধারকারীরা। একই সাথে উদ্ধার করা মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করার কার্যক্রমও চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত। মৃতদেহগুলোর পরিচয় নিশ্চিত হতে ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার সাহায্য নেওয়া হবে। দুর্ঘটনাস্থল পর্যবেক্ষণ করে মোটামুটি যে ধারণা পাওয়া গেছে তা হলো খারাপ আবহাওয়ার কারণে পাইলটের নিয়ন্ত্রণ হারানো ও যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। মৃতদেহগুলোর পরিচয় নিশ্চিত হতে ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার সাহায্য নেওয়া হবে। দুর্ঘটনাস্থল পর্যবেক্ষণ করে মোটামুটি যে ধারণা পাওয়া গেছে তা হলো খারাপ আবহাওয়ার কারণে পাইলটের নিয়ন্ত্রণ হারানো ও যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। প্রথমবার অবতরণে ব্যর্থ হয়ে দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করতে গেলে বিমানটি রানওয়ে থেকে 100 মিটার দূরে ছিটকে পড়ে তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে পাইলটের পরিষ্কারভাবে রানওয়ে দেখতে না পারাকে দায়ী করা হলেও এর সঙ্গে জোরালো বাতাসকেও কারণ হিসেবে মনে করা হচ্ছে। তবে এখনো দুর্ঘটনার কারণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়ার সময় হয়নি বলে জানিয়েছে ফ্লাই দুবাই কর্তৃপক্ষ।
ফ্লাই দুবাইয়ের ফ্লাইট 981 এর বিমানটির দুটি ব্ল্যাক বক্স উদ্ধার করে তদন্তের জন্য মস্কো পাঠানো হয়েছে বলে জানান রাশিয়ার পরিবহন মন্ত্রী। বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার ও দুর্ঘটনার কারণ তদন্তে 850 কর্মী কাজ করছেন। ব্ল্যাক বক্সের তথ্য পর্যালোচনা করে দুর্ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। নিহতদের স্বজনদের খোঁজ খবরের পাশাপাশি ক্ষতিপূরণের জন্য ফ্লাই দুবাইয়ের ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গেও যোগাযোগ করছি আমরা। রাশিয়া ও ফ্লাই দুবাই কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম জানায়, দুর্ঘটনায় নিহত 55 যাত্রীর মধ্যে 33 জন নারী, 18 জন পুরুষ এবং 4 জন শিশু রয়েছে। তাদের 44 জন রুশ, 8 জন ইউক্রেনীয়, 2 জন ভারতীয় এবং 1 জন উজবেকিস্তানের নাগরিক। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পর সড়ক দুর্ঘটনায় মিশরের 19 নাগরিক মারা গেছেন বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা। বার্তা সংস্থাটি জানায়, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি সড়কে ওই যাত্রীদের বহনকারী গাড়িটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে 44 জন যাত্রী ছিলেন। একই উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে জর্ডানে সড়ক দুর্ঘটনায় ফিলিস্তিনের 16 নাগরিক নিহত হওয়ার কয়েকদিনের মধ্যেই এ দুর্ঘটনা ঘটল। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 10 জন। নিহত মামুনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় এবং সৌদি আরবে তিনি সিডর কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। শনিবার সন্ধ্যায় কর্মস্থলে যাওয়ার সময় শ্রমিকদের বহনকারী গাড়িটির একটি চাকা বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবাই বাংলাদেশি শ্রমিক বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব মিজানুর রহমান। মামুনের লাশ বর্তমানে রিয়াদের সিমুচি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ক্ষতিপূরণ আদায় ও লাশ দ্রুত দেশে প্রেরণের জন্য দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। আজ কিউবায় ঐতিহাসিক সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। দুদেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আশাবাদী সাধারণ কিউবানরা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও আজাদ কাশ্মীরে ভারী বর্ষণে সৃষ্ট বন্যার প্রভাবে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। গত দুদিনের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলের পাহাড়ি অঞ্চলের মানুষ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এতে খাইবার পাখতুনখোয়ায় 13 জন ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে মারা যায় 12 জন। এছাড়া শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় বহু স্থাপনা। একইভাবে ভারতের হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরেও গত কয়েকদিন ধরে বন্যা পরিস্থিতি বিরাজ করায় মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে সেখানকার যোগাযোগ ব্যবস্থা। সিরিয়া থেকে রুশ সেনাবাহিনীর প্রধান অংশ প্রত্যাহার করা শুরু হলেও জঙ্গি সংগঠন আইএস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। শনিবার রাক্কা ও পালমিরায় রুশ বিমান হামলায় 23 আইএস সদস্যের পাশাপাশি 39 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে একটি পর্যবেক্ষণ সংস্থা। তবে রাশিয়া সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে হতাশা ও দুঃখ প্রকাশ করেছে অনেক সিরীয়। সিরিয়ায় আইএস বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার তাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাক্কায় বিমান হামলা চালায় রুশ বিমানগুলো। যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, এতে 5 আইএস সদস্য ছাড়াও নিহত হয় 39 জন বেসামরিক নাগরিক। এদের মধ্যে অন্তত 5 শিশু ও 7 নারী রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 60 জন। একই দিন আইএসের দখলে থাকা পালমিরার অন্তত 70টি স্থানে জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে কমপক্ষে 18 জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষকরা। সিরিয়া থেকে বেশিরভাগ যুদ্ধবিমান প্রত্যাহার করা হলেও আসাদ সরকারকে সমর্থন করতে এখন বিদ্রোহীদের বিরুদ্ধে রাশিয়া গোলাবর্ষণ করছে বলে জানায় মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিরিয়া থেকে রুশ সেনাবাহিনীর বড় অংশ প্রত্যাহারের সিদ্ধান্তের পর মার্কিন সমর্থপুষ্ট মধ্যপন্থী বিদ্রোহীরা স্বস্তি প্রকাশ করলেও হতাশা প্রকাশ করেছেন দেশটির লাতাকিয়াবাসী। রুশ সেনারা এখান থেকে চলে যাওয়ার পর থেকে আমাদের ব্যবসায় ধস নেমেছে। তারা থাকলেই ভালো ছিল, আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হতো না। আমি চাই তারা এখানে আমাদের সঙ্গে থাকুক। রুশ সেনারা আমাদের এখানে নিয়মিত খেতে আসতো, আমাদের ব্যবসা ভালোই চলছিল। তারা এখানে থাকলে ভালো হতো। এদিকে রুশ সেনা প্রত্যাহারের পর যুদ্ধক্ষেত্রে সিরিয়ার সরকারি বাহিনীর অগ্রগতি ব্যাহত হবে কিনা কিংবা ইরান আগের মতোই আসাদ সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে কিনা, এসব বিষয় অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রুশ সেনা প্রত্যাহার পরবর্তী এই পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আলোচনা করতে শনিবার দামেস্কে গেছেন ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিষদের প্রধান কামাল খারাজি। শিরিন আক্তার, সময় সংবাদ।
ইরাকের মসুলে রকেট হামলায় এক মার্কিন নৌসেনা নিহত ও কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় শহরটিতে মার্কিন সেনাঘাঁটিতে পরপর দুটি রকেট হামলায় হতাহতের এ ঘটনা ঘটে বলে জানায় পেন্টাগন। কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু বলা না হলেও মসুল ও তার আশপাশে আইএসের শক্ত ঘাঁটি থাকায় তাদেরকেই সন্দেহ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানায়, শনিবার মার্কিন সেনারা ইরাকি সেনা সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার সময় মাখমুর ঘাঁটিটি লক্ষ্য করে হামলা চালায় শত্রুপক্ষ। এর আগে 2014 সালের শেষ দিকে আইএসের হামলায় আরেক মার্কিন সেনা নিহত হন। মিশরের সিনাই উপত্যকায় জঙ্গি সংগঠন আইএসের মর্টার হামলায় 13 পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার দেশটির সিনাই উপত্যকার উত্তরাঞ্চলের সাফা চেকপয়েন্টে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে আত্মঘাতী গাড়িবোমা হামলায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছে জঙ্গি সংগঠনটি। এ ঘটনার পর জঙ্গি সংগঠনটির হামলাকারী 5 সদস্য নিহত হয় বলে দাবি নিরাপত্তা বাহিনীর। ইয়েমেনের তাইস শহরের সরকার ও হাউথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অন্তত 35 জন নিহত হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। গণমাধ্যমে ইয়েমেনি কর্মকর্তারা জানান, দেশটির তৃতীয় বৃহত্তম শহরটি নিয়ন্ত্রণ নিতে শনিবার প্রেসিডেন্ট হাদি সমর্থক বাহিনী ও হাউথিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। হাউথিরা শহরের পশ্চিমাংশ দখলে অভিযান চালালে সৌদি জোট তাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। 1 বছরেরও বেশি সময় ধরে হাউথিরা তাইজ অবরোধ করে রাখলেও সম্প্রতি সরকারি বাহিনী শহরটির কিছু অংশ দখল করে নেয়। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর এক সদস্যের ওপর হামলার অভিযোগে আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দেশটির সামরিক বাহিনী। শনিবার পশ্চিম তীরের হেব্রনে 17 বছর বয়সী এক কিশোর ইসরায়েলি আধা সামরিক বাহিনীর এক সদস্যকে ছুরিকাঘাত করে বলে দাবি তেল আবিবের। পরে ইসরায়েলি সেনারা তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে গুলি করে হত্যা করে বলে জানায় ফিলিস্তিনি স্বাস্থ্য দপ্তর। গত অক্টোবর থেকে ফিলিস্তিনিদের ছুরিকাঘাতে 28 ইসরায়েলি ও 2 মার্কিন নাগরিক নিহত এবং ইসরায়েলি বাহিনীর হামলায় 189 জন ফিলিস্তিনির মৃত্যু হয় বলে জানায় গণমাধ্যম। এদিকে শুক্রবার পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত আরেক ফিলিস্তিনির দাফন অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার হেব্রনে তেল আবিব বিরোধী বিক্ষোভ করে শত শত মানুষ। তুরস্ক ও ইরানের পারস্পরিক সহযোগিতা মধ্যপ্রাচ্যে আঞ্চলিক বিবাদ মেটাতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। শনিবার ইস্তাম্বুলে তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলুর সঙ্গে বৈঠকে সিরিয়ার সংঘাত নির্মূলে দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। বৈঠক শেষে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সিরিয়ার শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে একই সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। জাভেদ জারিফ পরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গেও বৈঠক করেন। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও আঞ্চলিক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইরানকে বিবেচনা করা হয়। অন্যদিকে তুরস্ক আসাদ বিরোধী বিদ্রোহীদের সহায়তা দিয়ে আসছে বলে অভিযোগ করে ইরান। সিরিয়া বিষয়ে বৈরী মতাদর্শের মধ্যেই পারস্পরিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে আসছে ইরান ও তুরস্ক। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের পরমাণু চুক্তির সুফল ইরানের জনগণ অবশ্যই ভোগ করবে। ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে দেশটির জনগণের উদ্দেশ্যে শনিবার একটি ভিডিও বার্তায় তিনি একথা বলেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানের সঙ্গে বিশ্ব শক্তির পরমাণু চুক্তির সুফল ইরানের জনগণ পাবে, তবে তা সময় সাপেক্ষ। তিনি আরো বলেন, এই চুক্তির ফলে ইরান বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মক্ষেত্র তৈরির মাধ্যমে বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পেরেছে। ওবামা বলেন, ইরানের সঙ্গে পার্থক্যের অনেক জায়গা আছে যুক্তরাষ্ট্রের, তারপরও নিয়মিত আলোচনার মাধ্যমে দুদেশের সম্পর্কের দূরত্ব কমিয়ে আনার চেষ্টা চলছে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, যুক্তরাষ্ট্রের সত্যিকারের পরিবর্তনে নিজেকে একমাত্র যোগ্য দাবি ট্রাম্পের। বিভিন্ন অঙ্গরাজ্যে রিপাবলিকান এই মনোনয়ন প্রত্যাশীর বিরুদ্ধে বিক্ষোভ। রোববার ঐতিহাসিক কিউবা সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত 88 বছরে এটাই হবে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের কিউবা সফর। সোমবার কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর সাথে দেখা করার কথা রয়েছে ওবামার এ সফরকে ঘিরে দুদেশের সম্পর্ক উন্নয়নে আশার আলো দেখছেন কিউবার অধিবাসীরা।
গত প্রায় অর্ধ শতক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার শীতল সম্পর্ক। 1959 সালে কিউবায় অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার আসে তার সঙ্গে মার্কিন সম্পর্কের অবনতি ঘটে। 1960-এর দশকে কিউবার বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তারপর থেকে কিউবায় সফর বিনিয়োগ নিষিদ্ধ ছিল মার্কিনীদের জন্য। 2014 সালে দুদেশের সরকার সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিলে দুদেশেই পুনরায় দূতাবাস খোলা হয়। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কিউবা সফরের প্রধান লক্ষ্য সম্পর্ক স্বাভাবিক করা। ওবামার সফরকে কেন্দ্র করে কিউবার ওপর আরোপিত বাণিজ্য ও সফর সংক্রান্ত অবরোধ আরও শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ব্যবসা ও শিক্ষার উদ্দেশ্যে মার্কিনীদের কিউবা সফর সহজ হবে। কিউবা যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সুবিধা পাবে এবং ডলার ব্যবহার করতে পারবে। দুদেশের মধ্যে প্রতিদিন 110টি ফ্লাইট চলবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জশ আর্নেস্ট। হাভানা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক উন্নয়নের যে প্রয়াস চলছে তা নিয়ে কিউবানদের ভাবনায় রয়েছে ভিন্নতা। কেউ ভাবছেন এবার বোধহয় দুদেশের স্নায়ুযুদ্ধ শেষ হচ্ছে, কেউ বা আবার ভাবছেন দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এর তেমন কোনো প্রভাব পড়বে না। আশা করব কোনো শর্ত ছাড়া, কোনো লোভ ছাড়া শুধুমাত্র শ্রদ্ধার সম্পর্কের ভিত্তিতে দুদেশের সরকার বন্ধুত্ব তৈরির চেষ্টা করছে। দুদেশই দুদেশের ভাবনাকে সম্মান জানাবে, এটিই চাওয়া। আমাদের দেশের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেই আশা করছি আমরা। কিউবার জনগণ এখনো কোনো পরিবর্তন অনুভব করতে পারছে না। আসলে তখনই আমরা বুঝতে পারবো যে পরিবর্তন হচ্ছে, যখন দেখব পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারছি আর তা দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছি। রোববার কিউবার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছাড়বেন ওবামা। সেখানে মঙ্গলবার পর্যন্ত অবস্থান করার কথা রয়েছে তার। এ সফরে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ছাড়াও বিরোধী দলীয় নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে ওবামার। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন একমাত্র তিনি যুক্তরাষ্ট্রের সত্যিকারের পরিবর্তন আনতে পারবেন। এক নির্বাচনী সমাবেশে ধনকুবের ট্রাম্প অভিযোগ করেন ভাড়াটে লোক দিয়ে তার বিরুদ্ধে বিক্ষোভ করানো হচ্ছে। এদিকে অ্যারিজোনা ও উটাহ অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ট্রাম্প বিরোধী মার্কিনীরা। বিক্ষোভ হয়েছে তার নিজের শহর নিউ ইয়র্কেও। মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় নাম লেখানোর পর থেকে নানা ধরনের বক্তব্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবচেয়ে আলোচিত নাম ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি হুঁশিয়ারি দেন মনোনয়ন না পেলে সারা দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেবেন তিনি। এবার নিজ দেশের নাগরিকেরাই ফুঁসে উঠেছে তার বিরুদ্ধে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অ্যারিজোনা ও পশ্চিমাঞ্চলীয় উটা অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে চলে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এর মধ্যে অ্যারিজোনার একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের হাতে ট্রাম্প বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। অ্যারিজোনা পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলে উত্তেজনা কিছুটা কমে আসে। অ্যারিজোনার টাকসনে নির্বাচনী সমাবেশে গিয়ে সমর্থকদের তুমুল করতালির মধ্যে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র বিভিন্ন হুমকির মধ্যে রয়েছে এবং নির্বাচিত হলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবেন তিনি। আমি আপনাদের সত্যিকারের পরিবর্তন এনে দিতে পারবো। ওবামার মতো মিথ্যা প্রতিশ্রুতি দেয়া আমার স্বভাব নয়, কিন্তু যারা আমার বিরুদ্ধে বিক্ষোভ করছে তারা মোটেও ভালো মানুষ নয়। ওরা যুক্তরাষ্ট্রের যেখানে সেখানে পতাকা ছুড়ে মারছে। আগুন পেলে পতাকা পুড়িয়ে ফেলতেও দ্বিধা করবে না। আপনাদের সতর্ক করে দিচ্ছি, ওরা ভয়ঙ্কর মানুষ, তারা সত্যিকারের বিক্ষোভকারী নয়। সমাবেশ স্থলের বাইরেই একদল মার্কিন নাগরিক তার বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি ডোনাল্ড ট্রাম্প ফ্যাসিবাদী এবং টাকসনে তার মতো লোকের কোনো জায়গা হতে পারে না। এদিকে উটা অঙ্গরাজ্যের রাজধানী সল্টলেক সিটিতে ট্রাম্প বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের অভিযোগ যুক্তরাষ্ট্রে ঘৃণা ছড়িয়ে দিচ্ছেন এই আবাসন ব্যবসায়ী। নিউ ইয়র্কে অবস্থিত ট্রাম্প টাওয়ারের সামনেও ট্রাম্প বিরোধীদের জড়ো হতে দেখা গেছে। বিক্ষোভকারীরা গান আর স্লোগানে মুখর করে তোলেন নিউ ইয়র্কের রাস্তা। আমরা কোনোভাবেই ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চাই না। চুপ থাকলে চলবে না। কে কোন দল করি তা বিষয় না, ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন সবাই এক হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আগামী 22 মার্চ আমেরিকান সামোয়া, অ্যারিজোনা ও উটাহে রিপাবলিকানদের প্রাইমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিন আইডাহো অঙ্গরাজ্যের ককাসে ভোট দেবেন দলটির নেতারা। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ওবামা তার মনোনীত মেরিক গারল্যান্ডকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে সমর্থন দিতে সিনেট সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার হোয়াইট হাউসে দেয়া ভাষণে ওবামার রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে জাতির সর্বোচ্চ কল্যাণের কথা চিন্তা করে মধ্যপন্থী হিসেবে পরিচিত মেরিক গারল্যান্ডকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
One of the most consequential responsibilities our Constitution grants a president. সুপ্রিম কোর্টের বিচারপতি পদে গার্ল্যান্ডকে মনোনয়ন দেওয়ার আগে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দলের পরামর্শকদের সঙ্গে কথা বলে নিয়েছি। সবার কাছে গ্রহণযোগ্য হবেন এমন একজনকে বেছে নেওয়া হয়েছে। গত 19 বছর ধরে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ আদালতে বিচারকের দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক মতাদর্শ নয়, বরং তার সততা, মেধা ও যোগ্যতার বিবেচনায় গার্ল্যান্ডকে সমর্থন করুন। ফ্রান্সের প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন আবদেস সালামকে ফ্রান্সে ফিরিয়ে আনতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল। তবে আবদেস সালামের আইনজীবী জানিয়েছেন তাকে বেলজিয়ামে বিচারের মুখোমুখি করা হবে। আবদেস সালামের বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার জরুরি বৈঠক করেছেন ফ্রান্সের মন্ত্রিসভা ও প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তারা। এদিকে প্যারিস হামলার সময় প্রথমে আত্মঘাতী হামলা চালাতে চাইলেও সালেহ আবদেস সালাম পরে মত পরিবর্তন করে বলে জানিয়েছেন একজন ফরাসি প্রসিকিউটর। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার ব্রাসেলসের একটি হাসপাতাল থেকে আবদেস সালামকে ব্রুক্সের একটি কারাগারে নিয়ে যায় বেলজিয়ামের পুলিশ। গেল শুক্রবার পুলিশি অভিযানের সময় পায়ে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালটিতে চিকিৎসা দেওয়া হয়। কারাগারে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করেন বেলজিয়ামের তদন্তকারীরা। এই ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র হামলাকারী আবদেস সালামের কাছ থেকে প্যারিস হামলার বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে বলে মনে করছেন ফ্রান্সের নেতারা। আবদেস সালামের বিষয়ে আলোচনা করতে শনিবার রাজধানী প্যারিসে প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন ফ্রান্সের মন্ত্রীরা। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কেজিনেভ সাংবাদিকদের বলেন আবদেস সালামকে দ্রুত ফ্রান্সে আনা হবে। আবদেস সালামকে অবশ্যই ফ্রান্সে বিচারের মুখোমুখি হতে হবে। প্যারিস হামলায় নিহতদের পরিবার একই সঙ্গে ফ্রান্সের সব নাগরিক এই ঘটনায় হামলাকারীদের বিচারের অপেক্ষায় আছে। প্যারিস হামলার কারণ উদ্ঘাটনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদো একই কথা বলেন। তবে তাকে ফ্রান্সে পাঠাতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে শনিবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে জানান বেলজিয়ামের প্রধানমন্ত্রী। আবদেস সালামকে ফ্রান্সে পাঠাতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, তবে পদ্ধতিগত কার্যক্রম সম্পাদন করতে কিছুটা সময় লাগতে পারে, তা সবার খেয়াল রাখা উচিত। বেলজিয়াম ও ফ্রান্স দুদেশই এ ব্যাপারে গুরুত্ব দিলেও আবদেস সালামের আইনজীবী জানিয়েছেন তাকে ফ্রান্সে পাঠানোর যে আবেদন করা হয়েছিল তা তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি আরও জানান আবদেস সালামকে বেলজিয়ামেই বিচারের মুখোমুখি করা হবে। আগামী বুধবার থেকে 15 দিন পর্যন্ত আবদেস সালামকে বেলজিয়ামের আদালতে হাজির করা হবে। যেহেতু তাকে ফ্রান্সের কাছে হস্তান্তরের আবেদন আমরা প্রত্যাখ্যান করেছি, তাই বেলজিয়ামেই তার বিচার হবে। গত বছরের 15 নভেম্বর প্যারিসের বেশ কয়েকটি স্থানে একযোগে ভয়াবহ বোমা হামলা চালানোর ঘটনায় জড়িত সন্দেহভাজন আবদেস সালামকে শুক্রবার গ্রেফতার করে বেলজিয়াম পুলিশ। ভয়াবহ ওই হামলায় প্রাণ হারান অন্তত 130 জন। আফরোজ নিপা, সময় সংবাদ। চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে একটি ট্রাকে বিস্ফোরণের ঘটনায় 5 জন নিহত ও অন্তত 20 জন আহত হয়েছেন। রয়টার্স জানায় শনিবার স্থানীয় সময় রাত 8:30টার দিকে বেইজিং এর সঙ্গে যুক্ত মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে দাহ্য পদার্থ ছিল বলে ধারণা করা হচ্ছে। এই বিস্ফোরণে ট্রাকটির আশপাশের আরও 2টি গাড়ি, 2টি ট্রাক ও 7টি যানবাহনে আগুন ধরে যায় বলে জানায় হুনান প্রদেশের ট্রাফিক বিভাগ। গাড়িগুলো পার্ক করা ছিল বলেও জানায় তারা। দুর্ঘটনার পরপরই দমকল কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে হতাহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়েছে। ভারতে জাতীয়তাবাদ নিয়ে সমালোচনা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ক্ষমতাসীন বিজেপি। শনিবার নয়াদিল্লিতে দলটির শীর্ষ নেতাদের বৈঠকে এই হুঁশিয়ারি দেন শীর্ষ নেতৃবৃন্দ। 5টি রাজ্যের নির্বাচনকে সামনে রেখে বিজেপির এই বৈঠকে টেলিযোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ভারত সরকার মত প্রকাশের স্বাধীনতার উপর পুরোপুরি শ্রদ্ধাশীল। বাক স্বাধীনতার নামে দেশদ্রোহিতা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন বিজেপি নেতারা। গত মাসে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা আফজাল গুরুর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে ছাত্রনেতা কানহাইয়া কুমার সহ 3 ছাত্রকে গ্রেফতার করা হয়। এ ঘটনা নিয়ে ভারতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে 2 মুসলিম গরু ব্যবসায়ীকে হত্যার অভিযোগে সন্দেহভাজন 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের গ্রেফতার করে ঝাড়খণ্ডের লাতিহার জেলার বালুমাঠ পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন অপর 3 জন পলাতক রয়েছে। হত্যায় জড়িত সবাই ওই এলাকার হিন্দু ধর্মানুসারী বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার বালুমাঠ এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় 2 মুসলিম গরু ব্যবসায়ীর মরদেহ পাওয়া যায়।
এ ঘটনার জের ধরে ওই এলাকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে 6 পুলিশ কর্মকর্তা আহত হন। আসন্ন ধরিত্রী ঘণ্টা পালনের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার সমস্ত আলো 1 ঘণ্টা নিভিয়ে রাখা হয়। পাশাপাশি দুবাইয়ের আরো কয়েকটি বিখ্যাত স্থাপনারও 1 ঘণ্টা বাতি নেভানো থাকে। প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার প্রত্যেক দেশের স্থানীয় সময় রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত 1 ঘণ্টা বাতি নিভিয়ে রাখার মধ্য দিয়ে পৃথিবীর জন্য উৎসর্গ করা হয়। সে হিসেবে আগামী 26শে মার্চ রাতে পালন করা হবে ধরিত্রী ঘণ্টা। বিদ্যুৎ সাশ্রয় ও জলবায়ু বিষয়ে সচেতনতা বাড়াতে পরিবেশবাদী সংগঠন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের আয়োজনে প্রতি বছর বিশ্বের প্রায় 100টি দেশে ধরিত্রী ঘণ্টা পালন করা হয়। মার্ভেল কমিক্সের ছবি মানেই কে হতে যাচ্ছে ছবির ভিলেন, আর কেমনই বা হতে যাচ্ছে ছবির অ্যাকশন দৃশ্যগুলো, সেসব নিয়ে দর্শকদের আগ্রহ আর বাড়তি উত্তেজনা। আর সেসব সুপারহিরো চলচ্চিত্র প্রেমীদের জন্য সুখবর, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ব্লকবাস্টার ছবি ক্যাপ্টেন আমেরিকার নতুন সিকুয়েল ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার। এবারের ছবিটিতে দর্শকদের জন্য রয়েছে বিশাল এক চমক। চলুন দেখে আসি কেমন হতে যাচ্ছে ক্যাপ্টেন আমেরিকার এবারের ছবিটি। নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে অ্যাভেঞ্জার্সের সুপারহিরোদের মধ্যে তৈরি হয়েছে বিভেদ। নীতিগত কারণেই তাই নিজেদের দল বেছে নিয়েছেন সুপারহিরোরা। দুটি ভাগে ভাগ হয়ে শত্রুর বিরুদ্ধে এসব সুপারহিরোদের একটি দল লড়বে ক্যাপ্টেন আমেরিকার হয়ে, আর আরেকটি দল লড়বে আয়রন ম্যানের পক্ষে। এমনই এক ভিন্ন রকমের কাহিনী নিয়ে এবার মার্ভেল স্টুডিওস নির্মাণ করেছে তাদের নতুন ছবি ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার। আগেই জানা গিয়েছিল ছবিটিতে ক্যাপ্টেন আমেরিকার হয়ে লড়বে সুপারহিরো অ্যান্টম্যান ও ফ্যালকন, আর এদের সঙ্গে যোগ দেবেন স্কারলেট উইচ এবং উইন্টার সোলজার। অন্যদিকে টনি স্টার্ক বা আয়রন ম্যানের হয়ে লড়বে দ্য ভিশন, ব্ল্যাক উইডো আর ওয়ার মেশিন। এছাড়াও এই দলে রয়েছে আরো এক সুপারহিরো যাকে বলা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকার এবারের ছবির সবচেয়ে বড় চমক। তিনি আর কেউ নন, স্বয়ং স্পাইডারম্যান। এছাড়াও ব্ল্যাক প্যান্থারকে এ যুদ্ধে দেখা যাবে নিরপেক্ষ ভূমিকায়। ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার ছবিটিতে বিভিন্ন সুপারহিরো চরিত্রে অভিনয় করেছেন ক্রিস ইভান্স, রবার্ট ডাউনি জুনিয়র, স্কারলেট জোহানসন, জেরেমি রেনার সহ আরো অনেকে। এছাড়াও প্রথমবারের মতো স্পাইডারম্যান বা পিটার পার্কারের চরিত্রে দেখা যাবে টম হল্যান্ডকে। মার্ভেল স্টুডিওসের প্রযোজনায় ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন অ্যান্থনি রুসো এবং জো রুসো, আর ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের পরিবেশনায় বিশ্বব্যাপী রূপালী পর্দার দর্শকদের জন্য ছবিটি মুক্তি পাবে আগামী 6 মে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। শরণার্থী সংকট সমাধানে তুরস্ক ইউ চুক্তির পরও থামছে না অভিবাসী ঢল। চুক্তির বিরোধিতা করে ইউরোপের দেশে দেশে বিক্ষোভ। ইস্তাম্বুলে হামলার পর কুর্দি বিরোধী অভিযান জোরদার আঙ্কারার। ইসরায়েলি নাগরিকদের তুরস্ক ভ্রমণের সতর্কতা জারি। খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয় ফ্লাই দুবাইয়ের বিমানটি। ব্ল্যাক বক্স উদ্ধার, নিহতদের স্মরণে সেন্ট পিটার্সবার্গে প্রার্থনা অনুষ্ঠান। এবং পাকিস্তানে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় 25 জনের মৃত্যু। বিরূপ আবহাওয়ায় জম্মু কাশ্মীরেও বিপর্যস্ত জনজীবন। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।